এখন কটা বাজে? হ্যাঁ, বাড়ির বউ এত সকাল সকাল বাইরে কেন? কেন মা, এত সকাল সকাল যাওয়া কি বারণ আছে নাকি? আর আমরা দুজনে কাজ খুঁজতে যাচ্ছি। কি, তোমরা বাইরে কাজে বেরোবে? তোমরা বাড়ির বউ হয়ে বাইরে কাজে যাবে? এতে আমাদের বাড়ির অসম্মান হবে না? হ্যাঁ মা, ঠিকই শুনেছেন, আমরা দুজনে কাজ খুঁজতে যাচ্ছি। আর আপনার সেই দামি সিন্ধুকের সব জিনিস চুরি হয়ে যাওয়ার পর থেকে বাড়িতে সবজি, রেশন আনা সব একেবারে বন্ধ হয়ে গিয়েছে। আর যে অল্প টাকা বেঁচেছিল সেটা দিয়ে কারেন্টের বিল, জলের বিল, টিভির রিচার্জ, মোবাইলের রিচার্জ করে শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সব খবর আছে আমার। তাছাড়া আমার কাছে তো আর টাকা নেই, তাই বলে তোমরা দুজনে বাইরে কাজ করতে যাবে? দেখুন মা, আপনি আপনার ছেলেদের শিক্ষা এমনভাবে করেছেন, ওরা তো পারবে না নিজে বাইরে গিয়ে কিছু কাজ খুঁজতে, আর না পারবে কারোর আন্ডারে কাজ করতে। ওদের দ্বারা এইসব কিছুই হবে না। তারপরে এমন হবে এই বাড়িতে খাবারের জন্য একটা দানাও থাকবে না। এই জন্য আমরা দুজনে মিলে ডিসাইড করেছি আমরা বাইরে কাজ করব, আর বাড়ির কাজ আপনি আর আপনার ছেলেরা মিলে করবেন। কি বলছো তুমি? আমি আর আমার ছেলেরা বাড়ির কাজ করব? আমার ছেলেরা কখনো এক গ্লাস জল ঢেলে খায়নি, তাহলে কি করে ওরা ঘরের কাজ করবে? হ্যাঁ মা, ঠিকই শুনেছেন, আপনি আপনার ছেলেরা মিলে ঘরের কাজ করবেন। আর আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা এখন আসছি। এই বলে নিকিতা আর সুমনা কাজ খুঁজতে বেরিয়ে পড়ে, আর অনুপমা দেবী ঘরের সমস্ত কাজ করতে শুরু করে দেন। এত বছর ধরে যে কাজগুলো হাত পর্যন্ত লাগাতো না, এখন সেই কাজগুলো কি করে করতো? বাবারে, আমার কোমর! মরেই যাবো এবার আমি এই কোমরের ব্যথায়। হে ভগবান, এই দিনটা দেখার আগে আমাকে মেরে ফেললেন না কেন তুমি? তাহলে আর এই দিনটা আমাকে দেখতেই হতো না। ভগবান আর কি করবে, আমি তো নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছি। আমি তো রমাকে নিয়ে এসেছিলাম, আর আমি তো ওর মাথায় ছোটখাটো চুরির দোষ দিচ্ছিলাম। না আমি এত অহংকার দেখাতাম, আর না আমার অহংকার ভেঙে চুরমার হয়ে যেত। ওহ বাবারে, আমার কোমর! মা, তুমি কি করছো? আর কেনই বা ঘরের কাজ করছো? সুমনা আর নিকিতা কোথায় গেছে? ওদের তো সকাল থেকে দেখতেই পাচ্ছি না। বৌমারা তো চাকরি খুঁজতে বেরিয়ে গেছে, তো ঘরের কাজ কি করবে? আর কি করেই বা হবে, তাই আমাকে এসব করতে হচ্ছে। কি, ওরা দুজন চাকরি খুঁজে বেরিয়েছে? হ্যাঁ। তারপর অনুপমা দেবী সুমনার নিকিতা যা বলে গিয়েছিল সেগুলো ছেলেদেরকে বলে, আর এটাও বলে যে আজ থেকে বাড়ির সব কাজ কাম অনুপমা দেবী আর তার দুই ছেলেদেরকে মিলেই করতে হবে। এটা শোনার পর দুই ছেলেরা তো চিন্তায় পড়ে যায়, কিন্তু বাইরে গিয়ে কাজ করার থেকে ওরা ঘরে থেকে মায়ের সাথে ঘরের কাজ করাকে বেশি সহজ বলেই মনে করে। তারপরে একদিন, নিকিতা, আমরা রোজ সকালে তৈরি হয়ে এই গার্ডেনে এসে একটু ঘোরাঘুরি করে বসে থাকি, তারপর থেকে বাইরে লাঞ্চ করে বিকালে বাড়িতে চলে যায়। এরকম আর কতদিনই চলবে বলো তো? হ্যাঁ বৌদি, আর একটা মাস অন্তত আমাদেরকে এভাবে নাটক করে যেতেই হবে, না হলে আমাদের এত কষ্ট করা প্ল্যান সব ভেস্তে যাবে। তাছাড়া রমার সাথে কি তোমার কথা হয়েছে? না নিকিতা, ঘরে কি করে আর কথা হবে, ভয় লাগে যদি কেউ শুনে ফেলে। তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি কল লাগাচ্ছি। হ্যালো, নমস্কার দিদিমণি, আপনি কেমন আছেন? আর নিকিতা বৌদিমণি কেমন আছে? আপনি তো আর আমাকে কোনো ফোনই করেননি। হ্যালো রমা, আমরা সবাই ভালো আছি। আর তোমার ছেলে মেয়েরা কেমন আছে? সবাই ভালো আছে তো? তা তোমরা ঠিকঠাক পৌঁছেছিলে তো? হ্যাঁ বৌদিমণি, আমি আর আমার ছেলে মেয়েরা তো অনেক ভালো আছি বৌদিমণি। আপনি যে পয়সাটা দিয়েছিলেন সেটা দিয়ে আমি আমাদের গ্রামের ক্ষেতে অনেক সবজি চাষ করেছি। এখন তো আর কারোর বাড়িতে গিয়ে কাজ করতেও হবে না। ওইটা যেন কি বলে না একটা, ও হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ দিদিমণি। আরে রমা, থ্যাংক ইউ বলতে হবে না। আর হ্যাঁ, ছেলে মেয়েকে অবশ্যই স্কুলে ভর্তি করবে, আর টাকা পয়সা দরকার পড়লে অবশ্যই আমাদেরকে ফোন করবে। ঠিক আছে বৌদিমণি, আর ভগবান যেন তোমার জাল্লাদ শাশুড়িটাকে সৎ বুদ্ধি দেয়। তুমিও যে কি বলো না রমা। আচ্ছা ঠিক আছে রমা, আমি এখন রাখছি, পরে কথা হবে। নিকিতা, এতক্ষণ তো সবকিছু আমাদের প্ল্যান মতোই হচ্ছে, এরপরে কি হবে? দিদি, এই মাসটা শেষ হলেই আমরা মাইনে পেয়েছি বলে মায়ের হাতে 20,000 টাকা নিয়ে দেব। তারপর আমি ঠিক যেমন বলবো ঠিক তেমনই করতে হবে বৌদি। এক মাস শেষ হয়ে যাওয়ার পরে নিকিতার সুমনা তার শাশুড়ির হাতে 20,000 টাকা তুলে দেয়। মা, আমরা শুধু এতটুকুই জোগাড় করতে পেরেছি, সারা মাস কাজ করে আমরা প্রচুর ক্লান্ত, এখন আমরা রুমে যাচ্ছি, চলো নিকিতা। হ্যাঁ বৌদি ঠিকই বলেছে, আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি, এই একটা মাস একটু রেস্ট করিনি, চলো আমরা রুমে যাই। তোমরা দুজনে যা করে দেখিয়েছো সেই আশা তো আমি আমার ছেলেদের কাছেও রাখি না। আর কি বলবো, যাও তোমরা তোমাদের ঘরে যাও। রোজকার মতো আজকেও দুই বউ কাজে যাচ্ছিল বলে পার্কে এসে বসেছিল, আর সন্ধ্যা হতেই ঘরে আসার জন্য তৈরি হয়ে যায়। পরের দিন সকালে, এমনিতেই চাটা তো তুই অনেক ভালোই বানিয়েছিস অনুপমা, কিন্তু আমি এসেছি প্রায় 1 ঘন্টা হতে চললো,
ওই 1 কাপ চা দিয়েই বসিয়ে রেখেছিস? বলছি একটু জল খাবারের তো ব্যবস্থা কর। অবশ্য নিজের মুখে বলতে কেমন লাগছে, কিন্তু তুই তো আমার নিজের লোক, তোর কাছে লজ্জা কিসের? দেখ মিতালি, সেটা কোনো ব্যাপার নয়। আসলে বৌমারা কেউ বাড়িতে নেই, আর ঘরের সব কাজ করে আমার কোমর ব্যথা হয়ে গিয়েছে। এখন তোর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার বানাতে আমি পারবো না রে। বৌমারা বাড়িতে এসে তোকে কিছু বানিয়ে দেবে। কি বৌমারা বাড়িতে নেই? তো কোথায় গিয়েছে? সন্ধে হতে চললো, কখন বাড়িতেই বা আসবে? সন্ধ্যের পরে বাড়ির বউদেরকে বাড়ির বাইরে ঠিক ভালো দেখায় না। সকাল হলেই ওরা দুজন কাজের জন্য বেরিয়ে যায়, অবশ্যই সন্ধ্যের মধ্যে বাড়িতে চলে আসে। আজকে এত দেরি হচ্ছে কেন ঠিক বুঝতে পারছি না। কি কাজ? বৌমারা কাজে যায় বুঝি? বাহ, ভালো ভালো। আমি তো তোকে বলেছিলাম যে শিক্ষিত বৌমা নিয়ে আসবি, আর তাদের কদরটা তুই বুঝতে পারিসনি, কিন্তু তুই তো পণের পিছনেই পড়েছিলিস। হ্যাঁ, ঠিক বলেছিস তুই। এখন বুঝতে পারছি তাদের কদর। আমি তখন অনেক অহংকারী আর লোভী ছিলাম। যদি সত্য কথা বলি তাহলে তোর তো এখন সোনায় সোহাগা চলছে রে। তো দুই বৌমা রোজগার করে, আর তোর ছেলেরাও তো অনেক বেশি রোজগার করে, তাই না? তাহলে তো তোর পয়সাই পয়সা এখন। না মালতী, আমার দুটো ছেলে কেউ কোনো কাজ করে না, শুধু বৌমারাই কাজ করে। কি, এটা কেমন কথা হলো? কি বলছিস তুই? ছেলেরা কোনো কাজ করে না? তো ছেলেগুলো কুড়ে নাকি? আরে আমি বলছি না, ওই যে রমা তোদের বাড়িতে কাজ করতো রে, 3 মাস আগেও বলেছে। ও শুধু আমাকে নয়, গ্রামের সবাইকে বলেছে। আচ্ছা বাদ দে ওইসব কথা। এই তো বৌমারা চলে এসেছে। তারপরে সুমন আর নিকিতা মিতালিকে গিয়ে নমস্কার করে। আরে থাক থাক, অনেকদিন বেঁচে থাকো তোমরা। তোমরা দুজনেই চাকরি করো? বাহ, অনেক ভালো কথা। বলছি বরদেরকেও কোনো কাজে লাগিয়ে দাও। ঘরে বসে বসে কি আর করে সারাদিন? আন্টি, এই প্রশ্নটা আপনি শাশুড়ি মাকে করুন। ছেলেদেরকে এমনভাবে মানুষ করেছে যে নিজেদের জন্য 2 টাকা কামানোর মুরদ নেই। আচ্ছা আন্টি, আপনি বসুন, আমরা আপনার জন্য কিছু জল খাবারের ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে বৌমা, তোমরা যাও, আর খাবার একটু বেশি বেশি বানাবে। অনেকক্ষণ থেকে বসে আছি তো, খুব খিদে পেয়েছে। কিরে অনুপমা, বৌমারা কি বলছে এগুলো? আজকে মিতালি আন্টির কথা অনুপমা দেবীর সাথে সাথে তার 2 ছেলের শেখর আর সুমনের গায়েও কাঁটার মতো ফুটছিল। তাই বিকেল থেকে 2 ভাই অনেক বেশি অস্থির ছিল। কি হয়েছে শেখর বাবু, সবকিছু ঠিক আছে তো? আপনাকে অনেক বেশি অস্থির অস্থির লাগছে, কি হয়েছে আমাকে বলুন। আসলে আমি তোমাকে মুখে বলিনি, আজকে মিতালি আন্টি একদম ঠিক বলেছে। আমরা 2 ভাই কোনো কাজের না। আচ্ছা সুমন, তোমার যদি মিতালি আন্টির কথা এতই খারাপ লেগে থাকে, তাহলে কেন তুমি কোনো কাজ করছো না বলো তো? তুমি যদি কাজ করো তাহলে কারোর সাহস হবে না তোমাকে বাজে কথা বলার। যখন কিছু করতে চেয়েছিলাম তখন মা বলেছিল কোনো কাজ করার দরকার নেই, আমাদের যা টাকা পয়সা আছে তা নাকি 3 প্রজন্ম বসে বসে খাবে। ওই সময় মা যেটা বলছিল সেটা ভুল বলছিল, মায়ের ওটা বলা ঠিক হয়নি। তার পরিণাম তো আপনি নিজেই দেখছেন। এখন সময় আছে, আপনি নতুন করে কিছু শুরু করুন। এই বয়সে এসে নতুন কিছু শুরু করা কেমন একটা লাগছে না? লোকে কি বলবে? তাছাড়া আমি এখন নতুন করে কিভাবেই বা শুরু করব? আরে শেখর, তুমি তো এমন করে বলছো যেন তুমি বুড়ো হয়ে গেছো। শোনো, নতুন কিছু শুরু করার জন্য দেরি করতে নেই। ওই যে কথাই আছে না, শুভ কাজে দেরি করতে নেই। তুমি কথাটা ঠিক বলেছো নিকিতা, কিন্তু নতুন কিছু শুরু করার জন্য তো টাকাও লাগবে। এটা কোথায় থেকে পাবো? আর কেই বা দেবে? টাকা পয়সা চিন্তা আপনাকে করতে হবে না। বাবা আমাকে বিয়ের সময় পণের টাকা দেওয়ার জন্য কিছু টাকা রেখে দিয়েছিলেন। আমি ইচ্ছে করেই এখানে নিয়ে আসিনি, যাতে দরকারের সময় প্রয়োজন পড়লে গিয়ে আনতে পারি। আমার বাবা যদি শোনে তুমি বিজনেস খুলতে চাও, তাহলে সে নিজের ইচ্ছায় খুশি মনে তোমাকে টাকা দিয়ে দেবে। তুমি শুধু দাদার সাথে বিজনেস প্ল্যানটা শুরু করে দাও, দেখবে সবকিছু ভালো হবে। বউদের কাছ থেকে সাপোর্ট পাওয়ার পরে শেখর আর সুমন তার বাবার পুরানো কার্পেটের বিজনেসটা আবার চালু করবে বলে ঠিক করে। তাছাড়া টাকা তো সুমনার কাছে সিন্দুক থেকে বের করার পর ঠিকভাবেই ছিল। ওই টাকাগুলো দিয়ে অনুপমা নামের এক বড় কার্পেটের শোরুম খোলে। সুমন আর নিকিতা অনেক পরিশ্রম করে, তাছাড়াও তাদের স্বামীদের অনেক সাহায্য করে। দেখতে দেখতে 1 বছরের মধ্যে 2 ছেলে আর বৌমা মিলে তাদের বাবার পুরনো কার্পেটের বিজনেসটাকে অনেক বেশি বড় করে। হ্যালো, একটা ভালো হ্যান্ডমেড ভেলভেটের কার্পেট দেখাও তো। আরে মিতালি আন্টি, আপনি কেমন আছেন? অনেকদিন পর আপনার সাথে দেখা। আরে মিতালি আন্টিকে তো কার্পেট ফ্রিতে দেওয়া উচিত, কারণ উনি না থাকলে তো এই বিজনেসটা চালু করতেই পারতাম না। তোমাদের দুজনকে সাহায্য তো আমি সবসময় করব, কারণ আমরা প্রতিবেশী। তাছাড়া তোমাদের দুজনের প্ল্যান আমার কাছে সবসময় সিক্রেট থাকবে। আজকে যদি আমার বৌমারা না থাকতো, তাহলে আমাদেরকে সবার বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষে করে বেড়াতে হতো। ভগবানের অশেষ কৃপা যে আমাকে একটা নয়, দুটো চালাক বৌমা দিয়েছে। এদের মতো বৌমা যেন প্রত্যেকটা ঘরে ঘরে থাকে।
সোনিয়া তার মেয়ে সখী এবং এক ছেলে রাজুকে নিয়ে মাগুরখালী নামক গ্রামে বাস করত। সোনিয়ার স্বামী রাজীব গত 4 বছর আগে নিহত হন, যার ফলে সোনিয়া তার বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে অতি কষ্টের সঙ্গেই দিন কাটাতো। সোনিয়া রোহিণী দিদিমণিদের বাড়িতে সাফ সাফাইয়ের কাজ করত, তাতে করে তাদের মোটামুটি সংসার কেটে যায়। এমনই সে বছর রোজার সময় ছিল, আর সোনিয়া রোজা করে খুবই অসুস্থ হয়ে পড়েছিল। তাই তার বাচ্চা মেয়ে সখী বলে, আম্মু, আজ তোমাকে দিদিমণিদের বাড়িতে কাজে যেতে হবে না। রোজা করে তোমার শরীর অসুস্থ হয়ে গেছে, তুমি বিশ্রাম নাও আম্মু, আজকে আমি যাব। কিন্তু মা, তুই তো এখন বাচ্চা, নিজের ঘরে কাজ করা আর লোকের বাড়িতে কাজ করা অনেক পার্থক্য রে মা। তুই কিভাবে দিদিমণিদের বাড়িতে কাজে যাবি? আম্মু, তুমি চিন্তা করো না, আমি ঠিকই সবকিছু পেরে যাব। আমি এখন আসছি আম্মু। সখী বয়সে ছোট হলেও তাদের পরিস্থিতি তাকে প্রাপ্তবয়স্ক করে তুলেছিল। এরপর সে দিদিমণিদের বাড়ি কাজে চলে যায়। সেখানে গেলে, কি রে সখী, তুই এলি যে? তোর মা কই? তোর মা আসেনি কেন? না মানে দিদিমণি, আসলে রোজা তো, আর মা রোজা করেছে, আর তাই মায়ের শরীরটাও খুব একটা ভালো নেই, সেজন্যই আমি এসেছি। কি তুই এসেছিস মানে? তোকে নিয়ে কি করব আমি? আর তোদের না, যেই থেকে রোজার মাস পড়েছে খালি বাহানা আর বাহানা। দিদিমণি, আপনি চিন্তা করবেন না, আমি সব কাজ পারি। মা যখন আপনাদের বাড়ি চলে আসে তখন আমি আমাদের বাড়ির সমস্ত কাজ নিজেই করি। ও তাহলে ঠিক আছে, এই নে কাজগুলো ফটাফট করে ফেল, এরপর ইফতারির ফলও কাটতে হবে, তাড়াতাড়ি হাত চালা। রোহিণী ম্যাডাম এভাবে বলে সেখান থেকে চলে যায়। এরপর সখী এক মনে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে ইফতারের ফল কাটতে থাকে। রোহিণীর বাড়িতে হরেক রকমের ফল, শরবত এবং নিত্য নতুন ধরনের খাবার দেখে সখী বলে, ইয়া আল্লাহ, বড় লোকেরা ইফতারিতে একই সময়ে কত রকমের খাবার খায়, সে জায়গায় আমাদের মতন গরিবরা পানি খেয়ে ইফতারি করে। তুমি আমাদের উপরে রহম করো, আমাদের ফলমূল খাবার নসিব করো আল্লাহ। এরপর সন্ধ্যার সময় হয়ে আসে। তখন সখী রোহিণী ম্যাডামকে গিয়ে বলে, দিদিমণি, সন্ধ্যা তো হয়ে এলো, এখনই আজান দেবে, আমার কাজও কমপ্লিট হয়ে গিয়েছে, আমি কি এখন বাড়ি যেতে পারি? কেন, তুই ঘরে গিয়ে কি করবি? রোজা তো তোর মা রেখেছে, আজান দিলে তোর মা রোজা খুলবে, তুই কি করবি এখন ঘরে গিয়ে? আসলে দিদিমণি, আমিও রোজা করেছি, তাই সন্ধ্যার আগে গেলে আমিও রোজা খুলতে পারবো। বাবা, তোর ধক তো কম নয়, এত ছোট মেয়ে রোজা করে সেই থেকে এত কাজ কাম করছিস। হ্যাঁ দিদিমণি, কি করব বলুন, আমরা দারিদ্র, আমার মা আপনাদের বাড়িতে কাজ করে, মা আসতে পারেনি বলেই তো আমি এসেছি, না হলে আমাদেরকে শুকিয়ে মরতে হতো। ঠিক আছে ঠিক আছে, আর অত বড় বড় কথা বলতে হবে না, এই নে এই কটা খেজুর নিয়ে যা, এটা খেয়ে বরং রোজা ভাঙিস। রোহিণী ম্যাডাম কতগুলি খেজুর দিলে সখী খুবই খুশি হয়ে যায়, কারণ তাদের বাড়িতে ফলমূল বলতে কিছুই ছিল না, তারা শুধু জল খেয়েই ইফতারি করত। এরপর সখী খুশি মনে বাড়ি চলে আসে। তখন সোনিয়া বিবি বলে, হ্যাঁ রে মা সখী, ফলমূল কিছু নিয়ে এসেছিস? একই আমার শরীরটা খারাপ, তার উপর তুইও রোজা রেখেছিস, এখন দুজনে সারাদিন রোজা করে কিছু না খেলে তো আরো শরীর খারাপ হয়ে যাবে, তাই না? দিদি, আমার জন্য কি ফল নিয়ে এসেছো? আমাকে দাও না, আমি ফল খাবো। রোজার মাসে তো সবাই কত রকমের ফল খায়, তাই না? ভাই, আজ তো ফল নিয়ে আসতে পারিনি, জানিস তো মায়ের শরীর খারাপ, মাও কাজে যেতে পারেনি, আর দিদিমণি আমাদেরকে এই কটা খেজুর দিয়ে পাঠালেন, আজকে দিনটা খেজুর দিয়ে ইফতারি করতে হবে, এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই রে ভাই। মা, আমাদের সঙ্গে এরকম কেন হয়? বড় লোকেরা ইফতারিতে কত কি খাবার খায়, আর আমরা কিনা সেখানে জল আর খেজুর দিয়েই ইফতারি করি। এখন আল্লাহ পাক কি আমাদের নসিবে ফলমূল রাখেনি নাকি? বাচ্চা রাজু এভাবে বললে তখন তার মা বলে, এভাবে বলতে নেই রে বাবা, এভাবে বললে আল্লাহ নারাজ হয়ে যাবেন। আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, দেখবি একদিন না একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ রহমত দিতে দেরি করে, কিন্তু কাউকে রহমত থেকে কোনোদিন দূরে রাখেন না, একটু সবর কর বাবা। হ্যাঁ ভাই, মা ঠিকই বলেছে, তুই দেখবি একদিন আমাদের ভাগ্য ঠিক ফিরে যাবে, আল্লাহ আমাদের উপরে রহমত বর্ষণ করবেন, আল্লাহর উপরে ভরসা রাখ ভাই। সোনিয়া এবং সখী এভাবে বোঝালে রাজু চুপ হয়ে যায়। এরপর সন্ধ্যার আজান হলে তারা খেজুর খেয়ে ইফতারি করে। এভাবেই সেদিনটা কেটে যায়। সোনিয়া বিবির শরীর তখনও অসুস্থ ছিল, তাই সে কাজে যেতেও পারছিল না।
এভাবেই কয়েকদিন পর পর সখী রোহিণী ম্যাডামের বাড়িতে কাজে যেতে থাকে। এমনই একদিন সখী কাজে গিয়েছিল। কাজ করে ফেরার সময় রোহিণী ম্যাডাম বলে, এই সখী, এই নে 500 টাকা। এই টাকাটা দিয়ে তোর মাকে ডাক্তার দেখাবি। আর কতদিনই বা তোর মতো বাচ্চা মেয়েকে দিয়ে কাজ করাবো? ভালো করে ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়াবি, ঠিক আছে? হ্যাঁ দিদিমণি, কিন্তু তার আগে আমি যাওয়ার সময় কিছু ফল কিনে নিয়ে যাব। কি ফল কিনে নিয়ে যাবি মানে? তোকে ডাক্তার দেখানোর জন্য পয়সা দিয়েছি, আর তুই ফল কিনে নিয়ে যাওয়ার কথা বলছিস? তুই জানিস এখন ফলের কত দাম? সে আমি জানি দিদিমণি, কিন্তু আজ কিছু হলেও আমাকে ফল কিনে নিয়ে যেতে হবে। রোজ রোজ আমার মা, ভাই আর আমি পানি দিয়ে অথবা খেজুর দিয়ে ইফতারি করি। আজ কিছুটা ফল দেখলে মাও খুশি হয়ে যাবে। ওই জন্য তোদের মতো গরিবদেরকে সাহায্য করতে নেই। এদিকে ট্যাঁকে 2 পয়সা নেই, আর বড় বড় ফুটানি। 500 টাকা দিয়ে কটা ফলই হবে শুনি? ফলের দাম এখন আগুন। বাজারে যাস না তো, তাই জানিস না। আসলে দিদিমণি, আল্লাহ ওটা আমাদের নসিবে রেখেছেন, তাই আমরা ঠিক পেয়ে যাব। এখন ফলের দাম আগুন সেটা আমিও জানি, কিন্তু আপনি দেখুন, যারা রোজা করেছে তারা কিন্তু ওই দামি ফল কিনে ঠিকই ইফতারি করছেন, আর আমিও এই টাকাগুলো দিয়ে ইফতারির ফল কিনবো। সখীর এই অল্প বয়সে এত বুঝগান দেখে রোহিণী দেবী চুপ করে যায়। তখন তারও আর কিছু বলার থাকে না। এরপর সখী সেখান থেকে ফল কেনার উদ্দেশ্যে বাজারের দিকে যায়, কিন্তু হঠাৎই সে দেখে একটি লোক রোডের পাশে তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে, আর তাকে কেউই সাহায্য করছে না। এই দেখে সখী লোকটার কাছে দৌড়ে যায় এবং আশপাশের লোকের কাছ থেকে সাহায্য চেয়ে লোকটাকে বাড়িতে নিয়ে আসে। এরপর সোনিয়া বিবি বলে, এ তুই কাকে নিয়ে এসেছিস রে মা? আর এনার মাথা থেকে তো রক্ত বের হচ্ছে, কি করে হলো এইসব? মা, আমি ফল কেনার উদ্দেশ্যে বাজারে যাচ্ছিলাম, আর দেখলাম উনি অ্যাক্সিডেন্ট অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে। হে আল্লাহ, এ তুমি এনার কি হাল করেছো? সখীমা, এনাকে তো ডাক্তার দেখাতে হবে। আমাদের কাছে তো অত পয়সা নেই, এবারে কি করব আমরা? মা, আমার কাছে 500 টাকা আছে। আজকে রোহিণী দিদিমণি আমাকে 500 টাকা দিয়েছেন তোমার ওষুধ কেনার জন্য। ওই টাকা দিয়ে এনার চিকিৎসা করাও। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। তুই বরং পাশের বাড়ি থেকে ডাক্তার কাকাকে ডেকে নিয়ে আয়। এরপর সোনিয়া বিবি এভাবে বললে সখী ছুটে গিয়ে ডাক্তার কাকাকে ডেকে নিয়ে আসে। এরপর ডাক্তারবাবু এসে লোক মাথায় পট্টি দিয়ে বেঁধে দেন এবং ওষুধ লিখে দিয়ে চলে যায়। এরপর সোনিয়া বিবি দিনরাত পরিশ্রম করে লোকটিকে সুস্থ করতে থাকে। এমনই এক সময় লোকটির জ্ঞান ফিরে আসে। এরপর তিনি বলেন, আমি কোথায় আছি? আমার কি হয়েছিল? আমার তো কিছুই মনে পড়ছে না। কাকু, আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর আমার মা আপনার সেবা শুশ্রূষা করে আপনাকে ঠিক করেছে। হ্যাঁ কাকু, আমি বাজারে যাচ্ছিলাম, তখন আপনাকে গাড়ির বাইরে পড়ে থাকতে দেখলাম, আর আপনার মাথায় অনেক আঘাতও লেগেছিল। আমি আপনাকে বাড়ি নিয়ে এসেছি, আর আমার মা ডাক্তার দেখিয়ে আপনার সেবা শুশ্রূষা করেছেন। রাজু এবং সখী এভাবেই বলছিল। ঠিক তখনই সোনিয়া বিবি সেখানে আসে। এরপর সোনিয়া বলে, আপনি উঠে পড়েছেন? আল্লাহ লাখ লাখ শুক্রিয়া, আপনার জ্ঞান ফিরেছে। আমরা তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আপনার মাথা থেকে এত রক্ত বেরিয়েছে যে ডাক্তার আপনার খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন বলে গিয়েছিলেন। সোনিয়ার কথাটা শুনে লোকটির আস্তে আস্তে সবকিছু মনে পড়ে। আসলে লোকটি আর কেউ ছিল না, লোকটি ছিল শেখ ইকবাল কাদের, যিনি হলেন মাল্টি ন্যাশনাল কোম্পানির একমাত্র মালিক, যিনি কয়েক মাস আগে একটি ট্রেন দুর্ঘটনায় নিজের স্ত্রী এবং সন্তানকে হারিয়েছিলেন। এরপর সোনিয়া, রাজু এবং সখীর স্নেহ ভালোবাসা দেখে তার নিজের স্ত্রী এবং সন্তানের কথা মনে পড়ে যায়। তখন ইকবাল সাহেব বলেন, আমি হলাম ইকবাল কাদের। আমার নাম হয়তো আপনি নিশ্চয়ই শুনেছেন। আসলে আমি আমার একটি কোম্পানি মিটিং এ যাচ্ছিলাম, আর হঠাৎই ট্রাক এসে আমায় ধাক্কা মেরে দেয়, যার ফলে আমি ওখানেই অজ্ঞান হয়ে পড়েছিলাম। আর তারপর আমার আর কিছুই মনে নেই। বাকিটা তোমাদের কাছ থেকেই শুনলাম। হে আল্লাহ, এ তুমি ওনার সঙ্গে কি ঘটিয়েছিলে? সখী ঠিক মতো না পৌঁছালে হয়তো উনি ওনার প্রাণটাই হারিয়ে ফেলতেন। হ্যাঁ, সবই উপরওয়ালার খেলা। আর দেখো না, আমারও ভাগ্য এখন তোমাদের থেকে অনেক বেশি খারাপ, কারণ তোমরা যেখানে অর্থের অভাবে হয়তো কষ্ট পাচ্ছ, আর আমি কয়েক মাস আগে আমার পরিবারকে একটি অ্যাক্সিডেন্টে হারিয়ে নিঃস্ব হয়ে বসে রয়েছি। তা আপনাকে একটা কথা বলবো, যদি আপনি কিছু না মনে করেন। হ্যাঁ বাবু, বলুন।
বলছিলাম কি এই পৃথিবীতে আমারও কেউ নেই আর আপনারও কেউ নেই, তা যদি আমরা দুজনে একে অপরকে শাদী করি তাহলে কি এটা করা খারাপ হবে? যেখানে আপনার বাচ্চাও আমাদের সকলেরই ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে আর আমরা সকলে মিলে একটি পরিবার গড়তে পারবো। ইকবাল সাহেব এভাবে বললে সোনিয়া, সখী এবং রাজু সকলেই খুবই খুশি হয়ে যায়। এরপর ইকবাল সোনিয়াকে বিবাহ করে নিজের বাড়িতে নিয়ে আসে। সখী এবং রাজু ইকবালের রাজপ্রাসাদের মতো বাড়ি দেখে বলে, আম্মু আম্মু দেখো কত সুন্দর বাড়ি, একেবারে রাজপ্রাসাদের মতো। এখন থেকে আমরা এখানে থাকবো আম্মু। হ্যাঁ রে মা, এখন থেকে আমরা এখানেই থাকবো। দেখেছিস তো আমি কি বলেছিলাম? আল্লাহ রহমত দিতে দেরি করেন কিন্তু সকলকেই দেন। আজ আমাদেরও দিন ফিরেছে। এভাবেই বলে তারা সকলে ঘরের মধ্যে প্রবেশ করে এবং দিন গিয়ে সন্ধ্যা এসে উপস্থিত হয়। তখন ইফতারিতে নানা রকম ফলমূল, আভিজাত খাবার দেখে রাজু বলে, আম্মু এই সমস্ত খাবার আমরা খাবো নাকি? এগুলো তো আমরা জীবনে কখনো দেখিনি। আর কি মজা, আমরা আজ বড় লোকদের মতো ইফতারি করব। হ্যাঁ রে ভাই, আমি তোকে বলেছিলাম না একদিন আল্লাহ আমাদের দোয়া ঠিকই কবুল করবেন। আজ আমরা পুরো রোহিণী দিদিমণিদের মতো ইফতার করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক কথা হয়েছে, চলো এবারে সবাই মিলে ইফতারি শুরু করা যাক। আর তোমরা তো জানোই যে সামনে ইফতারি ফেলে কথা বলতে নেই। ইকবাল এভাবে বললে তারা সকলেই খুশি হয়ে যায় এবং আনন্দের সঙ্গে ইফতারি করতে থাকে। এরপর থেকে রাজু, সখী এবং সোনিয়ার জীবনে আর কোনোই খারাপ দিন থাকে না। এখন থেকে তারা সকলেই আনন্দের সঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।